আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, ফরিস্ট হাই স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে ছিলাম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আগের ক্লাসের কিছু অংশ আলোচনা করছিলাম, পুনরালোচনায় যে রিভাইজ করে নিচ্ছিলাম, যেগুলো আমাদের ক্লাস 9-এ কাজে লাগবে। সেই ধারাবাহিকতায় রসায়নের আজকে আমরা ফাউন্ডেশন কোর্সের তৃতীয় ক্লাস করব। ফাউন্ডেশন কোর্সে আমরা সাধারণত কী করে থাকি, যে অংশগুলো আগের ক্লাসে ছিল, আগের শ্রেণীতে ছিল, অধ্যয়ন করা হয়েছে, সেখানকার কিছু প্রয়োজনীয় অংশ যেগুলো এখানে লাগবে নতুন ক্লাসে, নতুনভাবে আমাদের সেগুলো আবারও রিভাইজ করে নেওয়া হয়ে থাকে, যাতে করে আমাদের নতুন পাঠগুলো বুঝতে সুবিধা হয়। আর এখানে আমরা এর আগে 2টি ক্লাস করেছি। আজকে তৃতীয় ক্লাসে আমরা যে কাজটি করব সেটি হলো যে যৌগমূলক এবং যৌগমূলক ব্যবহার করে তাদের যৌগ গঠন প্রক্রিয়া। খেয়াল করো, যৌগমূলক কাকে বলে? যৌগমূলক কাকে বলে এই সংজ্ঞায় আমরা ক্লাস 8-এ পড়েছি। আজকে আবারও নতুন করে দিচ্ছি তোমাদের, সেটি অবশ্যই একদম মুখস্থ করে নেবে। ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে যখন একটি চার্জ যুক্ত গুচ্ছ তৈরি করে এবং কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণু একটি মূলকের ন্যায় আচরণ করে, তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে যখন একটি চার্জযুক্ত গুচ্ছ তৈরি করে এবং কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি মূলকের ন্যায় আচরণ করে, তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। মূলক কি ক্লাস 8-এ তোমরা পড়ে আসছো, চার্জযুক্ত পরমাণুকেই মূলক বলা হয়। তাহলে কোনো পরমাণু চার্জযুক্ত হলে তখন তাকে আমরা মূলক বলি। মূলকের ইংরেজি হলো আয়ন। আচ্ছা, তাহলে এই যে যৌগমূলকগুলো কীভাবে যৌগ গঠন করবে সেটি আমরা দেখব এখন। তার আগে যৌগমূলক, বেশ কিছু যৌগমূলক আছে আমাদের, সেগুলোর নাম এবং সংকেত আমরা এখন জেনে নেব। আমাদের ক্লাস 9 এবং 10-এ যে যৌগমূলকগুলো লাগবে সেগুলো আমরা এখন লিখব। দেখো কীভাবে আমরা দেখো যে অবশ্যই যৌগমূলকে একাধিক পরমাণু থাকবে এবং সেগুলো হবে অবশ্যই কমপক্ষে 2 প্রকার। প্রথমত SO4 2-
খেয়াল করে দেখো এখানে সালফার আছে এবং অক্সিজেন আছে। সালফারের একটি, অক্সিজেনের 4টি পরমাণু আছে এবং তার চার্জ আছে 2-। তাহলে এটি সালফেট, সালফেট যৌগমূলক। আবার HSO4-। খেয়াল করে দেখো যখন একটি হাইড্রোজেন এসেছে, হাইড্রোজেন আসলে তার মাইনাস চার্জ একটি কমে গেছে, সুতরাং এটি হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট। হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট। আচ্ছা, তাহলে আমরা এটিকে হাইড্রোজেন সালফেটও বলতে পারি, বাইসালফেটও বলতে পারি। এখন আসো যে এখানে একটু দেখে নিই আমরা যে যৌগমূলকের চার্জ যত, যোজনী তত। এইখানে দেখো যৌগমূলকের চার্জ যত, এই কথাটা তোমার লিখে নেবে। যৌগমূলকের চার্জ যত, যোজনী তত। যৌগমূলকের চার্জ যত, যোজনী তত, প্লাস মাইনাস ছাড়া। তাহলে আমরা জানি চার্জে অবশ্যই প্লাস মাইনাস থাকবে, তাহলে প্লাস মাইনাস বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি ওই সংশ্লিষ্ট যৌগমূলকের যোজনী। দেখো এইখানে সালফেটের আছে 2-, তাহলে মাইনাস বাদ দিলে 2 থাকে, তো সালফেট যৌগমূলকের যোজনী 2। আবার হাইড্রোজেন সালফেটের চার্জ আছে -1, তাহলে এইখান থেকে যদি আমরা -1 বাদ দিই তাহলে থাকে 1, তাহলে হাইড্রোজেন সালফেটের যৌগমূলকের যোজনী হলো 1। অনুরূপভাবে আমরা বাকি এটা তোমরা একদম ভালো করে মনে রাখবে যাতে করে এটাতে সমস্যা না হয়। আচ্ছা, তাহলে এখন আসো সালফাইট SO3 2-, এটি হলো সালফাইট। এরপরে CO3 2-, এটি কার্বনেট। কার্বনেট। HCO3-। খেয়াল করো এখানেও 2- ছিল, H আসার পরে একটি মাইনাস চলে গেছে। অনুরূপভাবে এখানে 2- ছিল, H আসার পরে একটি মাইনাস কমে গেছে। তাহলে এটি হলো হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট। তাহলে এর যোজনী মাইনাস বাদ দিলে 1। অনুরূপভাবে NO3-, এটি হলো নাইট্রেট। NO2 নাইট্রাইট। ভালো করে খেয়াল করো, নাইট্রেট আর নাইট্রাইট দুটোরই যোজনী 1, কিন্তু একটিতে অক্সিজেন কম আছে 3 আর একটি অক্সিজেন 2। অনুরূপভাবে সালফেটে অক্সিজেন আছে 4 আর সালফাইটে অক্সিজেন আছে 3। তাহলে অক্সিজেনের সংখ্যার উপর নির্ভর করে আমরা 8 এবং 8 সালফাইট, নাইট্রেট, নাইট্রাইট। এরপরে আরও কিছু যৌগমূলক আছে, আমরা দেখি এখন।
এরপরে আছে OH মাইনাস হাইড্রক্সিল বা হাইড্রক্সাইড। আমাদের বইয়ের মধ্যে হাইড্রক্সাইড দেওয়া আছে। অনুরূপভাবে আমরা যদি আসি ফসফেট PO4 এটি হলো ফসফেট। এরপরে HPO4 হাইড্রোজেন ফসফেট বা বাইফসফেট। এরপরে আসছে আমার অ্যামোনিয়াম NH4+ অ্যামোনিয়াম। ফসফোনিয়াম PH4+ ফসফোনিয়াম। এই যৌগমূলকগুলো তোমাদেরকে একেবারে মুখস্থ করতে হবে। যৌগমূলক দিয়ে যৌগ গঠন করতে হবে। যদি 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো তোমাদের মুখস্থ থাকে এবং তার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক মৌলের যোজনীগুলো যদি মুখস্থ থাকে আর যৌগমূলক যদি জানা থাকে তাদের যোজনী সহ বা চার্জ সহ, তাহলে খুব সহজেই আমরা যৌগ গঠন করতে পারবো। দেখি একটি যৌগ দেখি, যেমন দেখো এই যে ধনাত্মক যৌগমূলকগুলো এগুলো ধাতুর মতো আচরণ করে বা সামনে বসে সাধারণত, আর ঋণাত্মক যৌগমূলকগুলো যেগুলো লিখেছিলাম সবগুলোই সাধারণত পরে বসে। আর ধাতুগুলো নাম পুরোটাই হয় বা ধনাত্মক যৌগগুলোর নাম পুরোটাই হয়, আর পরবর্তী অংশে ঋণাত্মক যৌগমূলক বা অধাতুগুলো বসে থাকে। যেমন আমরা যদি অ্যামোনিয়াম এর সাথে ক্লোরিন যুক্ত করি, অ্যামোনিয়াম এবং ক্লোরিন পাশাপাশি লিখলাম, এর চার্জ ছিল অ্যামোনিয়ামের +1, তার মানে প্লাস গেলে এর যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে 1 1 কেটে গেল বা 1 আমরা লিখি না। তাহলে এইখানে আমরা যেটা দেখতেছি যে এর নাম কি হবে, অ্যামোনিয়াম আর ক্লোরিন থাকলে ক্লোরাইড। আমরা জানি ধাতুর পরে যদি একটি মৌল থাকে তাহলে এটির নাম হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অনুরূপভাবে যদি দুটি যৌগমূলক হয়ে থাকে, যেমন NH4 অ্যামোনিয়াম, এখানে চার্জ ছিল, চার্জ আমরা লিখি না যখন যৌগ হয়ে যায়। যদি সালফেট এর সাথে যুক্ত হয়ে যায়, SO4 2- ছিল, -2 মানে এর যোজনী 2 আর প্লাস মানে এর যোজনী 1, তাহলে আমরা যদি যোজনী বিনিময় করি অ্যামোনিয়ামের 1 যাবে সালফেটের কাছে, যেহেতু আমরা 1 লিখি না তাই আমরা লিখছি না, তাহলে সালফেটের 2 যোজনী এখানে বিনিময় করলে এইখানে সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে 2 লিখব, তাহলে এটি হবে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম, দেখো এটি অ্যামোনিয়াম, এটি সালফেট, অ্যামোনিয়াম সালফেট। এভাবে আমরা যৌগমূলকগুলো দিয়ে এবং মৌল দিয়ে যৌগ গঠন করব। এবং এটি ক্লাস 8-এর ধারাবাহিকতা, যেহেতু ক্লাস 8-এ ক্লাস কম হয়েছে বা পরীক্ষা হয়নি, অনেকে এই অধ্যায়টা বাদ দিয়েছিলে, তোমরা এখন এগুলো ভালো করে দেখবে, ক্লাসগুলো নিয়মিত দেখবে, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করবে। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করে থাকো তাহলে খুব সহজেই রসায়ন বোঝা সহজ হবে। আগামী ক্লাস করবে এই আশা রেখে আজকে আমি এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসের এই ধারাবাহিকতায় হয়তো ফাউন্ডেশন কোর্সে আর কিছু অংশ আমরা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।